হবে উত্তর মেসেজ মনিটরিং কি হবে এইটা লেখা, এটা বোঝার জন্য এটা লিখলাম। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত লেখা হয়েছে। এটা প্রতিষ্ঠা করেন কি, এটা এখন লিখতে হবে। লিখেন সাবেক মার্কিন, এটা তো আচ্ছা একটু মুছে দেই। সাবেক মার্কিন জেনারেল আইজেনহাওয়ারের নেতৃত্বে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় হতে ন্যাটো 20 বছরের জন্য কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। প্রতিষ্ঠাকালীন মহাসচিব জন স্মিথ হচ্ছে জন স্মিথ। হ্যাঁ, মহাসচিব হচ্ছে জন স্মিথ। আমার মনে হয় না ন্যাটোর থেকে কোশ্চেন আসলে এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? আমার মনে হয় না এর বাইরে থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারছেন? তো এইটা আপনারা বাসায় সুন্দর করে যখন করবেন, এখানে আরেকটা কোশ্চেন আছে, এটা আমি একটু পর পড়াবো। এখান থেকে আরেকটা একটু কোশ্চেন আছে, একটু ঘুরে আসে, সেটা আমি একটু পর পড়াচ্ছি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? তার কোনো সমস্যা আছে? নাই। ওকে, এবার আসেন। সেটা হচ্ছে, দেখেন আমরা প্রথম অবস্থায় আমেরিকার উদ্বেগগুলো সম্পর্কে জানলাম এবং আমেরিকার কোন কোন বিষয়গুলো নিয়ে আমেরিকা কাজ করছে এবং কি ধরনের সহায়তা প্রদান করছে, এগুলো বিষয় এখন এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম। এরপরে দেখেন, যখন দেখলো সোভিয়েত ইউনিয়ন যে তারা তাদের দর্শনকে, তাদের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এত সহযোগিতা করতেছে, তাহলে পাল্টা কি সোভিয়েতের কিছু করা উচিত কিনা, তাদেরও কিছু উদ্যোগ গ্রহণ নেওয়া উচিত। তখন তারা কি করলো, এর পাল্টা হিসেবে আমরা এখন দেখব কিভাবে সোভিয়েত ইউনিয়ন কি কি পদক্ষেপগুলো গ্রহণ করে। এখন দেখব সোভিয়েত ইউনিয়ন কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করে। দেখেন সোভিয়েত ইউনিয়নের উদ্যোগ, সোভিয়েত
আপনার বাসায় কি পড়াশোনা করেন? মিরাজ স্যার ওখানে পরীক্ষা দেন না? একটা জিনিস আমি বলি, দেখেন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে যদি কেউ বলে তাহলে আমি বলবো রেগুলার ক্লাস করা এবং এক্সাম দেওয়া। আপনি পারতেছেন এবং একটু কম পারতে পারেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি রেগুলার ক্লাসগুলো করবেন এবং কোচিং এর যে এক্সাম গুলো হয় আপনি এক্সাম গুলো অ্যাটেন্ড করবেন। আমার মনে হয় না মানে আপনি চান্স পাবেন না, আপনি কোনো না কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই 100% চান্স পাবেন, 100% গ্যারান্টি। যদি এগুলো করেন 100% আমি গ্যারান্টি দেবো আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন। সেটা ঢাকা ইউনিভার্সিটি হবে কিনা আমি বলতে পারি না, কিন্তু আপনি একটা ইউনিভার্সিটি, কারণ কি যেগুলো কোশ্চেন হয় এই কোশ্চেন গুলো বা এই ধরনেরই কোশ্চেন আসবে, বুঝতে পারছেন? ইংরেজি এই ধরনের গ্রামার থেকে এই টাইপের কোশ্চেন হবে বা এখান থেকে কমনও আসবে। এই কারণে যারা রেগুলার ক্লাস এবং এক্সাম গুলো দেয় দেখবেন এরা ইউনিভার্সিটি, আর যারা রেগুলার ক্লাস করে না, এক্সাম দেয় না, ফাঁকিবাজি করে, এটাকে একটা এনজয় হিসাবে নেয়, তারা এই আশানুরূপ ফলাফলটা পায় না। কিন্তু যারা দেখবেন আজকে 13টা লেকচার হয়ে গেছে, আপনাদের সব ক্লাস অলরেডি মোটামুটি শেষ, এই ক্লাস যারা সব করছেন, ক্লাস নোট আছে, স্যাররা যে সংশ্লিষ্ট বিষয়ে যারা আছে তারা খুব সুন্দরভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিছে। এই বিষয়গুলো আপনারা বাসায় আর আগামী 2 মাসে সুন্দর করে এই বিষয়গুলো, যেগুলো বিষয় বলছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, মানে কি যারা পড়াইছে এরা তো 7-8 বছর থেকে পড়ায়, এর অবশ্যই একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদেরকে বলা। তো ওই বিষয়গুলো মার্ক করে নিয়েছেন, ওই বিষয়গুলো পড়বেন, দেখবেন এই আরো 2 মাস মানে কি অনেক সময়। আগে কিন্তু 2 থেকে 2.5 মাস সময়, সর্বোচ্চ 3 মাস সময় পাওয়া যেত, আর এখন আপনারা পাচ্ছেন কত মাস, চিন্তা করছেন? এই এতদিন সময় পাওয়ার পরেও যারা ইউনিভার্সিটিতে চান্স পাবে না, আমি মনে করি এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রাণী। এদের মতো আর কোনো দুর্ভাগা প্রাণী নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের বড় ভাইরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরা কতদিন সময় পাইছে? 3 মাস, সর্বোচ্চ 3 থেকে 3.5 মাস। আপনারা পাচ্ছেন কত মাস? 5 মাস। আবার যদি করোনা চলে আসে আরো বাড়বে, কমবে না, বুঝতে পারছেন? আর কমার কোনো বাড়বে। তো দেখেন এই 5 মাসে 2টা কোর্স হয়, এরকম 2টা কোর্স হয়, এত সুন্দর। আবার হচ্ছে পরীক্ষা, ঈদের আগে আপনাদের ক্লাস শেষ, ঈদের পরে কত পড়ার একটা স্ট্রেস পাচ্ছেন আপনারা। এবং এইটা কথা মনে রাখবেন, আপনি পারেন আর না পারেন পরীক্ষা দিতে হবে। দেখা যাচ্ছে আজকের পরীক্ষা আপনি 50-এর ভিতরে 10 পাইছেন, কোনো সমস্যা নাই। এর পরে পরীক্ষা আপনি 12 পান, এরপরে 15 পান, এরপরে পরীক্ষা 18 পান, 20 পান, এভাবে করতে করতে এক সময় দেখবেন আপনি এভারেজ 40 করে পাচ্ছেন পড়াশোনা। তো এই 40-এ আসতে গেলে আপনাকে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে, কারণ আপনার মতো পড়ে সবাই, অনেক ছেলে পেলে পড়ে। তাহলে ওখান থেকে যে 2000 নেবে, 1500 নেবে, 1000 নেবে। আর এবার সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে সিট কমছে। এই সিট কমার কারণে আপনার সিরিয়াল যখন 1700 হবে, আগে ধরে নিতাম 2000 হইলেও একটা সিট পাবে, 2000 হলে একটা সিট পাবে, কিন্তু এটা এখন 1700 বা 1600 আমরা বলতে পারি না তুমি সিট পাবা কিনা। কারণ অনেকগুলো বিষয় আছে, যে আপনার সাবজেক্টের সাথে কন্ডিশনের একটা ব্যাপার আছে, কন্ডিশন আছে না, যে বাংলা এত পাইতে হবে, ইংলিশে এত পাইতে হবে, নাহলে এই সাবজেক্ট পাওয়া যাবে না। তাহলে দেখেন এই আপনি 2000 সিরিয়াল মানে 1700, কিন্তু আপনার কন্ডিশনের সাথে মিলে নাই, আপনি কি সাবজেক্ট পাচ্ছেন? তখন আপনি কন্ডিশন ছাড়া সাবজেক্ট গুলোতে যাইতে হবে। এই কারণেই ধরেন মানে আরেকটু বি এবং বি ইউনিটে, আগে এটা ছিল না, বি ইউনিটে মোটামুটি ভাবে কিন্তু অনেক সহজ ছিল, মোটামুটি ভাবে বলা যাইতো যে পড়াশোনা করলে বি ইউনিটে হয়ে যায়। এই কারণে বি ইউনিটটাও কিন্তু এখন কঠিন হয়ে গেছে। এই কারণে আপনাদেরকে একাধিক এবং পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে। এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। আপনি আজকে পড়াইলাম, দেখেন আপনি যখন দেখবেন যে ন্যাটো থেকে প্রশ্ন আসতেছে, তখন কি হবে? বিষয়টা ধরে যে এখান থেকে মনে একটা প্রশ্ন আসে,
এখন আসবে কি আসবে না কিন্তু আমরাও জানি না, আপনারাও জানেন না, আমরা অনুমান করি। আমরা অনেকগুলো টপিক থেকে বলি যে এগুলো আসতে পারে, দেখা যাচ্ছে যে 30টা কোশ্চেন 25টা কোশ্চেন ওই টপিক গুলো থেকেই আসবে। এর বাইরে যাওয়ার কোনো অবকাশ না, এর বাইরে কই টপিক কি বানাবে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বানাবে। আর সাধারণ জ্ঞানের তো হিউজ এরিয়া, এটা কোনো সিলেক্টেড না। তারপরে এখান থেকে যেগুলো টপিক না ধরলেই নয়, না জানলেই নয়, এই টপিকগুলো তো আমাদের জানতে হবে এবং এইভাবে তো আমাদের লেকচারশিটগুলো করানো। তো এর মানে এটাই যে আপনাকে রেগুলার লেকচারশিট, ক্লাস এবং পরীক্ষা, এই তিনটার সমন্বয় যারা করতে পারবেন তারা আমি বলে দিলাম আজকে, তারা ইউনিভার্সিটিতে চান্স পাবে। আপনারা কোনো ইউনিভার্সিটি পড়বেনই, আপনি না চাইলেও ভর্তি হইতে হবে। আপনি যদি বলেন না আমি ইউনিভার্সিটি পড়বো না, কিন্তু এই কাজগুলো করছেন, আপনি অবশ্যই টিকবেন। কিন্তু অনেকেই পড়াশোনা করে কিন্তু রেগুলার পরীক্ষা দেয় না, ক্লাস করে নাই, এর সমস্যা হবে 50-50 চান্স। কারণ একটা ছেলে যখন পরীক্ষা দেয় না তখন কনফিডেন্স পায়। একটা পরীক্ষা হলে আপনি যখন দাগাবেন, দেখা যাচ্ছে একই কোশ্চেন, আপনি পরীক্ষা, আপনার অভিজ্ঞ, আপনি পরীক্ষা দিয়ে অভ্যস্ত, আপনার কমন আছে, আপনি 10 মিনিটে সলভ করবেন, আর একজনের সময় লাগবে 20 মিনিট লাগবে। কারণ কি বলেন তো, আপনি তো অভ্যস্ত, আপনি আপনারও কমন তারও কম, কিন্তু সে পরীক্ষায় বসে নাই, পরীক্ষা দিছে কম, পরীক্ষা না দিয়ে বাসায় পড়ছে। এটি হচ্ছে ব্যবধানটা তৈরি করে পরীক্ষার হল। আর পরীক্ষার এক্সাম হল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে এক্সাম 1 ঘন্টা, তাহলে এক্সাম হলটা আপনাদের একটা পার্ট না। আপনি এক্সাম হলে পড়ছেন, আপনার মাথায় টেনশন, পাবো কি পাবো না, কি হবে কি হবে না, এতদিন পড়াশোনা করলাম, আব্বু বকবে আম্মু বকবে, কি করব। এই জন্য সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে আমাদের লেকচারশিট, ক্লাস যে নেবে ক্লাসে তার কথা শুনতে হবে এবং মিরাজ স্যারের বিষয়গুলো পড়তে হবে। মিরাজ স্যার যেভাবে বলবে, মিরাজ স্যার তো ক্লাস অল ক্লাস নিতে মনে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। এবং উনি যে এটা হচ্ছে বাইরে যে মডেল ইয়াগুলো নেয়, পরীক্ষাগুলো নেয়, এটা তো ফ্রি, এটা কে দেবে বলেন, এরকম কে করবে? কেউ ফ্রি পরীক্ষা নেয়, দেখেন নিচ্ছে, এর মানে কি আপনাদের ভালোর জন্য। দেখেন এ যাবত আমার মনে হয় 20 থেকে 20টার উপরে পরীক্ষা হয়েছে। দেখেন 20টা পরীক্ষায় ধরে নিলাম 30টা করে কোশ্চেন, 600 কোশ্চেন আপনি পরীক্ষা দিয়েছেন। কতগুলো কোশ্চেন? 600 কোশ্চেন, বুঝতেছেন আপনি? আরো নেবে, আরো এরকম দেখবেন পরীক্ষার আগে আরো 25টা, 50টা মডেল টেস্ট বা 50টা কোশ্চেন, 30টা করে 1500 কোশ্চেন আপনি পরীক্ষা দিচ্ছেন। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে উত্তরপত্র বারবার একটা কাজ করতে হবে কি, যেগুলো আপনার ভুল হয়েছে এগুলোকে মার্ক করে এগুলো লিখবেন, আবার এগুলোকে মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন ওখান থেকে আপনার অনেকগুলো পাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনারা খালি একটা জিনিস ভুল করেন, আপনারা এখন নেটের দুনিয়া, তো একটু দেখেন এই করবো, এটা আসলে আপনার জন্য ক্ষতিকর। ডিজিটাল ভালো, কিন্তু অ্যানালগ থেকে শুরু করে, পরবর্তী ডিজিটালে গিয়ে ঠেকবে। কিন্তু শুরু করছেন ডিজিটাল দিয়ে, ওই ডিজিটালি আপনার শেষ। বুঝতে পারতেছেন? আগে অ্যানালগ, আনস্মার্ট থেকে শুরু করে, এরপরে স্মার্টনেসে গিয়ে ঠেকবে। আর শুরু করছেন স্মার্টনেসের হায়ার পর্যায় থেকে, তাহলে আর উপরে যাওয়ার তো আপনার কোনো লেভেল নাই, আপনি আর কোথায় যাবেন? এখন আমি যদি উপরে উঠে বলি আরো উপরে উঠবো, তাহলে আমাকে তো পড়ে যেতে হবে। তবে আপনি নিচ থেকে শুরু করেন, আস্তে আস্তে উপরে যান। এই জন্য আগে সবসময় আমরা বলি কি পিডিএফ, একটা পিডিএফ দাও। পিডিএফ দিয়ে আপনি কি করবেন? আপনি একটা বই পড়েন, বই ভালো করে পড়েন, আপনি লেকচারশিট ভালো করে পড়েন না, আপনি বই দিয়ে কি করবেন? আমাদের একটা, আপনাদের ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম প্রথম দিনের ক্লাসে, যে আমাদের লেকচারশিট যদি 15টা হয়, 15 গুণন 20 পেজ, একটা 20 পেজের নিচে তো নাই লেকচারশিট। 20 পেজের কতগুলো পেজ হচ্ছে এখানে? 300 পেজ। 300 পেজ একটা বইয়ে, সাধারণত বইয়ে কয়টা পেজ থাকে? তাহলে 300 পেজ, এটা একটা বই, ঠিক কিনা? তাহলে এই বইটা আপনাকে কোচিং থেকে দিচ্ছে, এটাকে কি করার জন্য? রেখে দেওয়ার জন্য? শো পিসের মতো, এটা ইয়ার মতো লিখে দিলে? আমার কথাগুলো বুঝতে পারছেন? চান্স পাওয়ার জন্য ভাই পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। বুঝতে পারছেন? এর জন্য পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। আর আমি শুনছি আপনারা তো পড়াশোনা করেন না, ফানগেটে যারা আছে, আপনাদের নাম্বারগুলো আমি দেখি তো, এই 12-30 মধ্যে 10, 13, 14 পরীক্ষা দেয় 4-5 জন স্টুডেন্ট,
কয়েকটা ব্যাচ ফাউন্ডেডে এগুলা কিন্তু 4-5 জন করে পরীক্ষা দেয়, তো খুবই দুঃখজনক। বুঝতে পারছেন? নিজের ভালোটা নিজেই দেখবেন। ওকে, অনেকগুলো কথা বললাম, এবার আসেন আমরা আবার পড়াশোনা শুরু করি। সোভিয়েত ইউনিয়ন, দেখেন এরা প্রথম যে উদ্যোগটা গ্রহণ করে সেটা হচ্ছে কোমিনফর্ম। লিখেন 1949 সালে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে 49 সালে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। 1949 সালে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। দেখেন কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো, এটি হচ্ছে ফার্স্ট পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নের। কি পদক্ষেপ? ফার্স্ট পদক্ষেপ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমরা মার্শাল প্ল্যান করলাম না, সেখানে 13 বিলিয়ন ইউরো, এটাকে বলে ইউরো ডিপ্লোমেসি। আচ্ছা পরে লিখেন, পরে বোর্ডে রাখলাম, পরে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। এটা সবাই ক্লিয়ার? এটা বুঝতেন সবাই যে কমিনফর্ম সেটি হচ্ছে 1949 সালে পূর্বের যে দেশগুলো রয়েছে সেখানে এটা করার মধ্য দিয়ে যে সোভিয়েত ইউনিয়নের যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার দেশগুলোতে, তার একটা যাত্রা শুরু করে, মানে আনুষ্ঠানিকভাবে যে তারাও এই পুরো বিশ্বের মধ্যে সমাজতন্ত্র কি করে করতে চায়, এস্টাবলিশ করতে চায়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এরপর হচ্ছে কমিকন কমিশন। কমিকন কমিশন 1949 সালে মার্শাল প্ল্যানের পাল্টা হিসাবে পাল্টা হিসেবে 1949 সালে মার্শাল প্ল্যানের পাল্টা হিসেবে 50 সালে মার্শাল প্ল্যানের পাল্টা হিসেবে কমিকন কমিশন গঠন করা হয়। যাকে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স
ফর মিউচুয়াল ইকোনমিক কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে অভিহিত করা হয়। যাকে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে অভিহিত করা হয়। তার মানে দেখেন দুই জনের প্রসিডিউর ভিন্ন রকম ছিল। যাকে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে অভিহিত করা হয়। দেখেন এখানে থার্ড একটা আছে, আরেকটা আছে থার্ড জায়গা নেই। ওয়ার্ডসো প্যাক্ট, লাস্টে লিখবেন ওয়ার্ডসো প্যাক্ট, ওয়ার্ডসো প্যাক্ট, এটি সবাই লিখেন, আমি বলতেছি লিখেন। ওয়ার্ডসো প্যাক্ট, ওয়ার্ডসো প্যাক্ট, ওয়ার্ডসো প্যাক্ট, ওয়ার্ডসো প্যাক্ট আমি বলে দিচ্ছি, আপনি লিখেন। ন্যাটোর পাল্টা হিসেবে, ন্যাটোর পাল্টা হিসেবে ওয়ার্ডসো প্যাক্ট, ন্যাটোর পাল্টা হিসেবে, ন্যাটোর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন, ন্যাটোর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন ওয়ার্সো প্যাক্ট, ওয়ার্সো প্যাক্ট প্রতিষ্ঠা করে। ন্যাটোর পাল্টা হিসাবে সোভিয়েত ইউনিয়নরা ওয়ার্সো প্যাক্ট প্রতিষ্ঠা করে। এরপর লিখবেন 1955 সালে, 1955 সালে, সরি 1955 সালে, 1955 সালে 8 জন সদস্য নিয়ে, 8 জন সদস্য রাষ্ট্র নিয়ে, 55 সালে 8 জন সদস্য রাষ্ট্র নিয়ে, 8 জন সদস্য রাষ্ট্র নিয়ে, 8 জন সদস্য রাষ্ট্র নিয়ে ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়। ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়। ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়। আবার বলবো, ন্যাটোর পাল্টা হিসেবে 1955 সালে 8 জন সদস্য রাষ্ট্র নিয়ে ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়। তাহলে দেখেন এখানে কমিফর্ম, কম ইনফর্ম, কবেকন কমিশন এবং ওয়ার্সো প্যাক্ট, এই তিনটি কার উদ্যোগ? এই তিনটি কার উদ্যোগ? সোভিয়েত ইউনিয়ন। এবং আমরা আগে যেটা পড়লাম সেটা হচ্ছে আপনাদের আমেরিকার যে তিনটি উদ্যোগ জানিয়েছে তারা কি কি? ট্রুম্যান ডক্টরিন, মার্শাল প্ল্যান আর হচ্ছে ন্যাটো। তাহলে ন্যাটোর ওখান থেকে একটা প্রশ্ন, ন্যাটোর পরিবর্তিতে বা ন্যাটোর বিপরীত আরেকটি জোটের নাম কি? বুঝতে পারছেন? ওই একটা লাইন কোথা থেকে আসছে? একটা লাইন বলা সহজ, এখন আপনি প্রশ্ন করলেন ওয়ার্ডসটা কোথা থেকে আসছে? এটা আকাশ থেকে পড়লো, এই এখান থেকে আসছে। যে এই দুইটা ভিন্ন মতাদর্শের আঙ্গিকে প্রতিষ্ঠা লাভ করে, এটা ভিন্ন আঙ্গিক থেকে আসছে, এটার মতাদর্শ দুইটা ভিন্ন, এটা এজেন্ডা ভিন্ন, এই কারণে এটাকে বলা হয় দুইটা একটা আরেকটার বিপরীত। জি, তাহলে জোট কি জোট? এখানে 8টা দেশের সমন্বয় যারা কিনা সমাজতন্ত্রের সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়। লিখে এবার স্নায়ুযুদ্ধের সংকট, হেডলাইন করবেন স্নায়ুযুদ্ধের সংকট, স্নায়ুযুদ্ধের সংকট, স্নায়ুযুদ্ধের সংকট, স্নায়ুযুদ্ধের সংকট, স্নায়ুযুদ্ধের সংকট, হেডলাইন করবেন স্নায়ুযুদ্ধের সংকট।
আপনাদের লেকচার শিটে কিছু পড়াবো, লেকচার যে আপনাদের কিছু নাই, মানে একটু বললে হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম আজকের এই টপিক, আমি যে টপিক পড়াচ্ছি এই টপিক যে পড়াইতে যাই 2টা ক্লাস লাগবে, 2টা থেকে 3টা ক্লাস। মানে আমি এই জন্য বলছিলাম যে এটা হচ্ছে এমন একটা টপিক, আপনি ইন্টারন্যাশনাল লেকচারে সবকিছু এর সাথে সম্পর্কিত, সবকিছু। আপনি 4 নাম্বার লেকচারে ভারত, চীন এগুলো নিয়ে আলোচনা করবেন, তাও এটা লাগবে। আপনি 6 নাম্বার লেকচারে যে ইউরোপ নিয়ে আলোচনা করবেন, ব্রিটেন, তারপরে হচ্ছে তোমার যে রাষ্ট্রগুলো আছে যেতে রাজনৈতিক, ফরাসি বিপ্লব, এরপরে ফ্রান্স, তারপর হচ্ছে রুশ রাষ্ট্র, সেখানে হচ্ছে এটা লাগে। মানে এটা সবার সাথে সম্পর্কিত, সবার সাথে, বুঝতে পারছেন? এই কারণে আমি চাচ্ছি যে যেহেতু আমি আজকে যদি ক্লাস নেবো, আমি এই বিষয়টা সম্পর্কে ওদের বলবো এবং লেকচার শিট একটু পরে আবার আলোচনা করবো লাস্টে 10 মিনিট। কথা বুঝতে পারছে? যে এই বিষয়টি সম্বন্ধে যদি আপনাদের আয়ত্তে থাকে, তাহলে আপনারা যখন পড়তে যাবেন যে কোনো জিনিস, তখন আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না যে এটা কেন ঘটলো, এখানে হুট করে আবার ইউএস এর নাম আসলো কেন, ওখানে হুট করে চীনের নাম আসলো কেন, ওখানে হুট করে এর নাম আসলো কেন, তখন আর এইটার ভিতরে পড়বেন। কেন উত্তর আপনি জানেন, তখন খুব সুন্দর করে আপনি বিষয়গুলো পড়তে পারবেন। কথা বুঝে গেছে? দেখেন, স্নায়ুযুদ্ধের সংকট 1 নম্বরে আলোচনা করব হচ্ছে কোরিয়া সংকট। কোরিয়া সংকট, কোরিয়া সংকট 1910 সালে জাপান কোরিয়া দখল করে নেয়। 1910 সালে জাপান কোরিয়া দখল করে নেয়। 1900 কোথায় আসবে? ক্লাস কটা থেকে আসেন? 1945। এই জ্যামে আপনি এত সময় ছিলেন? আপনি বেরে হয়েছেন 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। কোরিয়া জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে উত্তর কোরিয়া, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তর এবং দক্ষিণ কোরিয়া লিখবেন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ। উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ কোরিয়া ইউএসএ এর নিয়ন্ত্রণে চলে আসে। উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ কোরিয়া ইউএসএ এর নিয়ন্ত্রণে চলে আসে।
এটুকু লিখছেন সবাই? সবাই লিখছেন? এরপরে লিখবেন 1950 সালে কোরীয় যুদ্ধ শুরু হয়। দেখেন এগুলো কিন্তু একটা অবজেক্টিভ, এগুলো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বিধায় মনে হচ্ছে, কিন্তু এখন দেখবেন এগুলো মনে পড়বে, মানে যখন আপনি অবজেক্টিভ দাগাবেন তখন মনে পড়বে। 1950 সালে কোরীয় যুদ্ধ শুরু হয়। বেশি কিছু লেখাচ্ছি না, শর্ট করে লিখতেছি। 1953 সালে 1953 সালে 1953 সালে এর সমাপ্তি ঘটে। আচ্ছা, আর নিচে লেখা যাবে না, উপর লিখতে হবে সমাপ্তি ঘটে। উপরটা ইয়া করে দেই। এখন দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, মানে এইটারই দেখেন দুই জার্মানিকে একত্রিত করার জন্য, দুই জার্মানি বলছি, দুই কোরিয়াকে একত্রিত করানোর জন্য, আবার তারপর এটা তোমার কিন্তু দুই কোরিয়াকে একত্রিত করার জন্য সানশাইন পলিসি গ্রহণ করা হয়। আর এই কারণেই দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংকে কিম 2000 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিম দায়ে জংকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, আপনাদের ওখানে যুদ্ধের কথা লিখছিলাম না কোরিয়া সম্পর্কে, ওখানে লিখে ইউনিটি ফর পিস রিসলিউশন। ইউনিটি ফর পিস রিসলিউশন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। যুদ্ধ বিরতি হয় না, এই যে এইটার জন্য, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের কারণে, ইউনিটি ফর পিস রিসলিউশন, এবং এটার কারণে পরবর্তী দেশে নোবেল পায় 1953 পরে। 1953 লিখছেন না, তারপরে ইউনিটি ফর পিস রিসলিউশন, ইউনিটি ফর পিস রিসলিউশন দ্রুত লিখে।
একটা কোশ্চেন আপনারা হয়তোবা 3টা কোশ্চেন এখান থেকে প্রায় আসে এবং বিগত সালে অনেকবার আসছে। একটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করে। কোন দেশকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা হয়? উত্তর কোরিয়া, কোরিয়াকে। ঠিক আছে না? একটা গেল। আরেকটা কোশ্চেন, সানশাইন পলিসি কার সাথে সম্পর্কিত? কোরিয়ার সাথে। বুঝা গেছে? সানশাইন পলিসি কার সাথে সম্পর্কিত? এরপর হচ্ছে ইউনিটি ফর পিস রিসলিউশন কার সাথে সম্পর্কিত? এই 3টা কোশ্চেন বিগত সালে অনেকবার আসছে এখান থেকে, একটা থেকে। বুঝতে পারছেন? এই একটা থেকে 3টা কোশ্চেন, যে কোন দেশকে 38 ডিগ্রি রেখা বরাবর ভাগ করা হয়, দেশটার নাম কি? কোরিয়া। সানশাইন পলিসি কোন দেশের সাথে সম্পর্কিত? কোরিয়ার সাথে। এবং ইউনিটি ফর পিস রিসলিউশন কেন করা হয়? কোন দেশের সাথে, কোন দেশের জন্য করা হয়? কোরিয়া। আমার কথা বোঝা গেছে? দেখে এই জন্য যতটুকু পড়বে, এই পড়ার পরে তাদের চিন্তা হবে যেখানে কি কি বিষয় আছে, কি কি বিষয় প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যে কোনো জিনিস পড়ার পরে একটু ভাববেন যে এখান থেকে প্রশ্নটা কি কি বিষয়, দেখবেন ওই বিষয়গুলোকে নক করে পড়বেন, খুব মনে থাকবে। শুধু পড়েই গেলেন আর দেখলেন না, তাহলে কিভাবে হবে? পড়ার পরে কোশ্চেন কোথা থেকে আসে, কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসে 2 নাম্বার, এটা পড়ানোর পর এটা অনেক স্টুডেন্ট, এটা অনেকগুলো টপিক। এখানে ভিয়েতনাম সংকট আছে, এখানে কিউবা সংকট আছে, এখানে আফগানিস্তানের যুদ্ধ আছে। বুঝতে পারছেন? এখানে সবই আছে, সব মানে এই টপিকের ভিতরে যদি পড়া, এখানে সব ইন্টারন্যাশনালের সব প্রায় যুদ্ধগুলো চলে আসে। এবং এটাতে 91 সালে রাশিয়াকে ভেঙে ফেলা হয় না, সোভিয়েত ইউনিয়নকে ভেঙে রাশিয়া করা হয় 15টা রাষ্ট্রই। এরপরে আরেকটা টপিক এটার অংশ, যে বর্তমান পরিস্থিতিটা, বর্তমান পৃথিবীটা, বিশ্বটা এখন কোন থিওরির উপরে চলছে। বুঝতে পারছেন? এই যে এরকম থিওরি দিয়ে এখন পুরো বিশ্বটা চলবে। কারণ এই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার পর আর তো স্নায়ুযুদ্ধ থাকলো না, অপোনেন্ট পার্টি থাকলো, তখন তো যুক্তরাষ্ট্র একাই পাওয়ারে চলে আসলো না, এক্সিস পাওয়ার একাই চলে আসলো। এই কারণে আর বাকি অংশটুকুকে আর কাউকে ওভাবে ধরা গেল না 91 সালের পর। কিন্তু তখন আবার বলা হচ্ছে, হান্টিংটন নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন যে তাহলে কি বর্তমান বিশ্ব অনেক শান্তি, অনেক মানে শান্তি বিরাজ করবে, তাহলে আর কোনো সংকট বা আর কোনো যুদ্ধ বা আবার এরকম কোনো সংকটের সৃষ্টি হবে না? বলছে না, হবে, তবে সেটা কোনো দেশ ভিত্তিক না, সেটা হচ্ছে সম্প্রদায়ের প্রতি একটা মুসলিম ভার্সেস ওয়েস্টার্ন পলিসি, ওয়েস্টার্ন কান্ট্রিদের সাথে বা ইউরোপের রাষ্ট্রগুলোর সাথে, যে এই মুসলিমদের যে কালচার, মুসলিমদের যে সংস্কৃতি, মুসলিমদের যে ব্যাপারগুলো, এদের সাথে এদের দ্বন্দ্ব থাকবে। এবং দেখেন 91 সালের পর ঠিক তাই মধ্যপ্রাচ্যটা ধ্বংস হয়ে গেছে, আফগানিস্তান সব একে একে ওইখানে, সৌদি আরবে ধরো অবস্থান, সৌদি আরবের সাথে কখনো সম্পর্ক ভালো, সম্পর্ক খারাপ, এই কথা বোঝা গেছে? ওকে, এরপর লিখবেন 2 নম্বরে ভিয়েতনাম সংকট। আচ্ছা, আপনাদের সবুজ কিছু বলে না, আপনাদের আচার আচরণ দেখে মনে করতে সে আপনাদের সাথে খুব ফ্রি এমন, কিন্তু আপনি ক্লাসে আসবেন, এই ধরনের ফোন বাজবে, এটা করবে, খুব বাজে অবস্থা। পড়াশোনা করলে ভাইরা পড়াশোনা করার মতো করবে, না করলে নাই। দেখেন ভিয়েতনাম সংকট লিখেন, বিশ্বযুদ্ধের পূর্বে, কোন বিশ্বযুদ্ধ বলেন দেখি? বিশ্বযুদ্ধের পূর্বে ভিয়েতনাম ফ্রান্সের অধীনে ছিল। বিশ্বযুদ্ধের পরে তা জাপান দখল করে নেয়। বিশ্বযুদ্ধের পূর্বে ভিয়েতনাম ফ্রান্সের অধীনে ছিল, পরে তা জাপান দখল করে নেয়। বিশ্বযুদ্ধ চলাকালীন হবে না? হ্যাঁ, বিশ্বযুদ্ধ চলাকালীন
চলাকালীন পরে, কারণ ওই যে যখন তারা ক্ষমতায় আসলো, আসার পরে তারা জাপান এটা দখল করে, পরে তা জাপান দখল করে নেয় এবং এবং পরবর্তীতে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে উত্তর ভিয়েতনাম, এরপর হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, এবং দক্ষিণ ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, এটার পরে একটা লাইন লিখবে, এইখান থেকে এখানে একটা লাইন। পরবর্তীতে আবার ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে, ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে, ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে ইন্দোচীন 1945 থেকে 1954 ইন্দোচীন যুদ্ধ শুরু হয়। ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে ইন্দোচীন 1945 থেকে 54 এটা শুরু হয়। পরবর্তীতে আবার ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে ইন্দোচীন যুদ্ধ কত সাল থেকে কত সাল? 1945 সাল থেকে 1954। আবার একটা কথা আছে এখানে, আরো একটা, সেখানে হচ্ছে এর পরবর্তীতে মানে এই দখল করে নাও, মানে এই ইন্দোচীনের আগে, যুদ্ধের আগে একটা নাম ছিল হো চো মিন, নাম মনে আছে? এই হো চি মিনকে আঙ্কেল হো নামে উপাধি দেওয়া হয় এখানে, ঠিক আছে? এই লাইনটা একটু লিখে নেন। হো চো মিনকে লেখার আমার নাই স্পেস, দেখেন হো চো মিনকে আঙ্কেল হো নামে, হো চো মিনকে আঙ্কেল হো, আঙ্কেল আমরা ডাকি না, এই আঙ্কেল হো, শুধু আমরা আঙ্কেল ডাকি, বিদেশি আঙ্কেল ডাকি, আঙ্কেল হো নামে অভিহিত করা হয়। তাহলে হো চো মিনকে আঙ্কেল হো নামে, তার মানে এখন আমরা বুঝতে পারছেন হো চো মিন কোন দেশের, ঠিক আছে? তার উপাধি বা তাকে কি নামে ডাকা হয়, ক্লিয়ার? দেখেন তাহলে হো চো মিন কে আঙ্কেল হো, এরপর পরবর্তী আবার ফ্রান্স ভিয়েতনাম দখল করতে চাইলে ইন্দোচীন যুদ্ধ শুরু হয়, শেষ। আর আমরা ডিটেইলসে যাব না, এখানে আরো কথা আছে, এখানে আমেরিকার সাথে যুদ্ধ বাদে পরে ঝামেলা, মানে আরো কথা আছে, এত কিছুতে যাব না, শুধু শেষ একটা লাইন লিখে আমি এটা শেষ করে দিব। লিখেন 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হয়। 1976 সালে, এখানে আরো অনেক কথা আছে, এত কথা বললে হবে না, মানে 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হয়। 1976 সালে
দুই ভিয়েতনাম একত্রিত হয়, এটুকু লেখা হয়েছে আপনাদের লাস্ট লাইন। দেখেন এটার সংকট আরো আসতে বললাম, কিউবার সংকট, আফগানিস্তান সংকট, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে দুইটা সংকট দিয়ে আমি একটু আপনাদেরকে বুঝাই যাচ্ছি স্নায়ুযুদ্ধটা এখানে সংকটটা কেন হলো। এই যে ক্ষমতার লড়াই, ক্ষমতাকে মানে ক্ষমতা দখলের যে লড়াই, তাদের দর্শনকে, তাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইটা দেখেন কোরিয়াতে দেখেন কে এটাকে কে প্রতিষ্ঠা, মানে এখানে কে এর নিয়ন্ত্রণ নেবে, কে নেবে বিশ্বযুদ্ধের পরে, রাশিয়া না ইউএসএ? তখন ঠিক আছে বললো যে ঠিক আছে আপনাদের আর ঝামেলা করার দরকার নেই, ঠিক 38 ডিগ্রি রেখা বরাবর কি করো ভাগ করে ফেলো। তাহলে ভাগ করলে দুইটা হচ্ছে, দুইটা হলে ঠিক আছে আপনি একটাকে আধিপত্য বিস্তার করেন, আমি একটা আধিপত্য বিস্তার করি, কিন্তু কেউ কোনো অংশে ছাড় দিল না। আমার কথা বোঝা গেছে? কেউ কোনো অংশে ছাড় দিল না। সেম ভিয়েতনামে একই অবস্থা, যে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই ভিয়েতনামকে আলাদা করে দেওয়া হলো। এখানে অনেকগুলো পলিসিগুলো কেন দেওয়া হলো এটা তো বুঝতে পারছেন। এই যে শান্তির জন্য একটু প্রস্তাব কেন, মানে একটা জিনিসের ঝামেলা, দ্বন্দ্ব, যেমন ধরেন দ্বন্দ্ব করার ওখানে কি করতে হবে, ঠিক আছে দ্বন্দ্বটা একটু বাড়াই দিলে আলটিমেটলি গ্রামও দেখে, গ্রামে দুই একটা জমি নিয়ে ঝামেলা, ঠিক আছে, তখন ওই মুরব্বীদের কাছে গেলে বা কোনো মানে যে একটু এগুলো মীমাংসা করে কাছে গেলে তুই ওখানে দখল করতে যাস, এক পক্ষকে বললো তুই দখল করে যাস, দখল করতে গেলে কি হবে, ঝামেলা লাগবে, দুই পক্ষই তখন কেউ পুলিশে যাবে, পুলিশ বা তখন মীমাংসা শুরু হবে, আলাপ আলোচনা শুরু হবে, এই আলাপ আলোচনা করলে একটা সমাধান আসবে, বুঝতে পারছেন? এমনি তো তা বলতে পারে তোদের আমি সমাধান করবো, বলা যাবে? সমাধান করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়। প্ল্যাটফর্মটা কি? এই আগে দুই পক্ষ আগে একটু করো, দুই পক্ষ একটু করো, তারপরে ব্যাপারটা আমি দেখতেছি। এই ব্যাপারটা দেখা মানে এই তাদের ভিতরে নিয়ন্ত্রণটা নিয়ে আসা। এই জন্যই একটি দেশের মধ্যে, যেমন আমাদের দেশের আমাদের বাংলাদেশের একটি রাষ্ট্রের 4টা মৌলিক উপাদান আছে, দেখেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সার্বভৌমত্ব, সোভারেনিটি পাওয়ার। এই সার্বভৌমত্বটা কি আসলে? এই যে বাইরের এক্সেসটা থাকে না, আমরা বাইরে থেকে যে এক্সেস গুলো এগুলো নাই, এটা তো সার্বভৌমত্ব, বুঝেন নাই? এটা তো একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, যে আপনি আসলেন বাইরের যে কোনো কিছু আপনার উপর হস্তক্ষেপ করতেছে, এই যে যখন হস্তক্ষেপ করবে তখন একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব বলে কিছু থাকে না, একটি রাষ্ট্র বলে আর কিছু থাকে না। এই জন্য এগুলো উপাদান 4টাই দরকার আছে। একটি ভূখণ্ড দরকার আছে, ভূখণ্ড না থাকবে তার উপরে তো জনগণ থাকবে, জনগণ থাকলে জনগণ থাকলেই তখন সরকার করতে পারবে, সরকার ভূখণ্ড জনগণ 3টে থাকলো তখন একটা বিষয় সর্বোপরি লাগবে, সেটি হচ্ছে সভারেনিটি পাওয়ার, সার্বভৌমত্ব লাগবে। এবং সার্বভৌমত্ব সেখানে দুই ভাগে ভাগ করে দেখা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কোনটা? যে সার্বভৌমত্ব হচ্ছে দেশের মধ্যে মানে সবাই সবার যে অধিকার বা সবাই সবার যে সার্বভৌমত্ব, যে মানে চলাফেরা করার যে প্রক্রিয়াগুলো, নিয়ম কানুনগুলো মেনে চলতে পারবে, কেউ কোনো দায়বদ্ধ থাকবে না নিয়মে অনিয়ম না করা পর্যন্ত। কিন্তু বাইরেটা কোনটা? এই যে বাইরের কোনো হস্তক্ষেপ, বাইরের কোনো বিদেশি কোনো হস্তক্ষেপ যেন অনিয়ম ভাবে কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখা, এটা হচ্ছে বাহ্যিক। বুঝতে পারছেন? ওকে, তো এই যে সংকটের বিষয়গুলো কথা বুঝতে পারছেন? এখন তো এইভাবে পড়ানোর ইয়ে নাই, আর পড়ানো এইভাবে সময় মোটামুটি শেষ। আমার কথা বুঝতে পারছেন? এভাবে করেই কিন্তু চলতে থাকবে। এবং বর্তমানে পৃথিবীতে বললামই যে হান্টিংটন তার দ্য সিভিলাইজেশন অফ ওয়ার্ল্ড এই গ্রন্থে বলে দিছে যে বর্তমানে এটা বিশ্বটা কিভাবে চলবে। এগুলো আমি যদি আরেকদিন আসি তাহলে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন আমি লেকচার শিপের করেন 3 নাম্বার পেজ, লেকচার 3 নাম্বার পেজে যান, লেকচার শিটের